একটা বই দাও, এই তো অভিষেক নাকি। তাহলে বন্ধুরা আজকে আমরা পড়ছি অভিষেক, মাইকেল মধুসূদন দত্তের লেখা। তাহলে অভিষেক কথা অর্থ আগে জানি। অভিষেক মধুসূদন মাইকেল মধুসূদন দত্ত নাকি, কবির নাম মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে। অভিষেক কবিতাটি কোন কাব্যগ্রন্থের অংশ সেটা আমরা জানব। হ্যাঁ, অভিষেক অভিষেক কবিতাটি কাব্যগ্রন্থ কি খুঁজছ স্যার পড়াচ্ছে? মেঘনাদ বধ, মেঘনাদ বধ কাব্যগ্রন্থের অংশ, ঠিক আছে। কোন কাব্যগ্রন্থের অংশ? মেঘনাদ বধ। প্রথমে অভিষেক কথা অর্থ জানি। অভিষেক কথা অর্থ কি? হ্যাঁ, এমনি অভিষেক কথা অর্থ যদি বইয়ে দেখো তো আলাদাই দিয়া থাকবে, ঠিক আছে। কিন্তু তোমরা মোটা কথায় জানিয়ে রাখো নিজের ভাষায় যে অভিষেক মানে কোনো আমরা যখন শুভ কাজ করি, শুভ কাজ, তখন দেখবে মাথায় তিলক এরকম পরায় নিয়ে শুভ কাজটা করি। বিবাহ করতে যাই তো তখন দেখে ঘরের লোকে শুভ কাজের জন্য আর মাথায় তিলক করে দেয়। আমাদের কিন্তু আমাদের সমাজে শুভ কাজে তিলক করা বা অভিষেক করাটা অন্যরকম, ঠিক আছে। বিবাহ যদি হয় তাহলে দেখবে একটা আমাদের নিয়ম আছে। নিয়মটা জানো কি নিয়ম? যাওয়ার আগে তিলক করে সবাই চুমাই, হ্যাঁ চুমাই তো এরকম করে নিয়ে তারপর পাঠাই। তো এইরকমই এথাও তিলক করবে, রাজমুকুট পরাবে। তো এই তিলক করাই হচ্ছে আসলে অভিষেক, ঠিক আছে। কোনো কিছু যে পূজা পাঠ করে নিয়ে, ঠিক আছে, আরতি দেখায় নিয়ে আর ওকে কোনো পজিশন দেওয়া হবে, সেইটা হচ্ছে অভিষেক। আসলে অভিষেক কবিতাটি কে কাকে তিলক করছে বা অভিষেক করছে এটা আমরা জানব। হ্যাঁ, কে কাকে অভিষেক করছে এটা আমরা জানব। তাহলে প্রথমে আমরা কি পড়ছি? অভিষেক কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের লেখা। কোন কাব্যগ্রন্থের অংশ? মেঘনাদ বধ। কবিতাটা পুরাপুরি একটু সংক্ষেপে জানি নাকি। এখানে ইন্দ্রজিৎ, ঠিক আছে, ইন্দ্রজিৎ রাজপ্রাসাদে আছে, নৃত্য পরিবেশন দেখছে নাকি, ডান্স দেখছে, হ্যাঁ বাই নাচ দেখছে। সেই রকম সময় তার সভায় চলে আসে ধাত্রী মাতা, ঠিক আছে। ধাত্রী মাতা চলে আসে আর ধাত্রী মাতাকে দেখে নিয়ে উঠে নিয়ে বলে, মাতা প্রণাম নাকি, বলছে খবর সব ঠিক ন, কি করে এইদিকে ঘুরে ঘুরে আসলে, বলছে হালচাল ভালো না? তো বলছে একদম বঢ়িয়া, সাবাস, একদম ঝাকাস, বলছে এখানে ভর্তি করছিস, বলছে কোনো ভালো নাই কে? তা আমি এমনি বললি ঝাকাস, ঠিক আছে। ভালো নাই রে বেটা, লঙ্কা এখন বড়ই বিপদে, তোর ভাই বীরবাহু মারা গেছে, ঠিক আছে। কি বলছে? তোর ভাই বীরবাহু মারা গেছে। কে মাইরেছে বলে দিছে? হ্যাঁ, ওই মায়াবী রাম মাইরে দিয়েছে। হ্যাঁ, রাম মারেছে? বলিস কি হে মাতা? ওই রাম যাকে আমি পিস পিস খণ্ড খণ্ড করে কেটে দিয়েছিলি, ওই রাম? বলছে হ্যাঁ। বলছে সীতাপতি বহুত মায়াবী বটে। ও আর তখন খারাপ লাগে, বলছে আমার লঙ্কা বিপদে আছে আর আমি এইখানে বামাদল মাঝে, নারীদের মাঝে ভর্তি করছি এখানে, বলছে। তখন ও কী করে, তার গলার মধ্যে যে ফুলের মালা ছিল সেটাকে ছিঁড়ে নিয়ে ফেলে দিয়ে পায়ের তলায়
করে দেয় নাকি একদম। আর সে ধিক্কার করে বলছে আমি এইখানে কি করছি, ইন্দ্রদেব জানলে কি, মেঘবাহন জানলে কি ভাববে আমাকে, হ্যাঁ দেবতারা কি ভাববে যে লঙ্কা যখন বিপদে বেটায় পাটি মানাছে অন্য জায়গায়, খারাপ তো লাগবে কি। ঠিক আছে, তখন ও কী করে, ও ভাবে যে এবার যাব। ঠিক আছে, ফুলের মালা ছিঁড়ে দিল, নিজের যুদ্ধের যে পোশাক, ঠিক আছে সেই পোশাক পরে নিল, হাতিয়ার টাতিয়ার সব কিছু তুলে নিল, একদম সেই মেঘবাহন সেই কার্তিকের মতো, ঠিক আছে কিরীটি রূপী, সেই বৃহন্নল্লা রূপী কিরীটির মতো, অর্থাৎ অর্জুনের মতো। অর্জুনকে তীর ধনুকওয়ালা বীর অর্জুন, মহাভারতে অর্জুনকে জানো তো, ঠিক আছে। আর কার্তিক মা পার্বতীর পুত্র, ঠিক আছে শিব পার্বতীর পুত্র কার্তিক, ওদের মতো একদম বীরের মতো সাইজে নিয়েছে, এবার যাবে বইলে নিয়ে, ঠিক আছে রথকে ডাকলো। ওদের হাওয়ার রথ ছিল বাবা, এরোপ্লেন, ঠিক আছে ফাইটার জেট নাকি। তো সে ওয়ার রথকে ডাক, রথে যাবে এরকম জাস্ট এন্ট্রি করবে, রথে উঠবে, আর ওয়ার স্ত্রী, ঠিক আছে রথে উঠবে আর ওয়ার স্ত্রী প্রমিলা, ঠিক আছে ও আইসেনি, ওয়ার পায়ে ধরে দিয়েছে, হে স্বামী আমাকে ছাইড়ে যাও না, বলছে আমাকে ছাইড়ে চলে যাচ্ছ, আমার কি দোষ, আমি কি দোষ করলি রে বাপ, বলছে আমি তো কোনো অপরাধ করি নাই। ইন্দ্রজিৎ তখন হাসে নিয়ে বলছে দূর পাগলি, তোকে ছাইড়ে কোথাও যায়, হ্যাঁ দূর পাগলি তোকে ছাইড়ে কোথাও যায়নি, তুই ভুল ভাবছিস। বলছে আমাদের লঙ্কা এখন ডেঞ্জার জোনে আছে, বিপদে আছে, তো ওদেরকে বাঁচাতে যাচ্ছি, হ্যাঁ একটু যাব, বাস এখানেই ঘুরে আসবো, যাব বন্দি করব, বাস সংহার করে চলে আসবো। বলছে বুঝাই রাখে উহাকে, ওয়ার স্ত্রী একটু, ওয়ার স্ত্রী আইসে পা ধরে দিয়েছে, ও মনে মনে ভাবছে ছাড়ে নিয়ে যাচ্ছে না, ও আইসে বলছে আমি কি অপরাধ করলি রে বাবা। তো মেঘনাথ বা ইন্দ্রজিৎ ও বলছে অপরাধ কোনো করিসনি, তুই তো আমাকে জিতে নিয়েছিস, যে দুনিয়ায় জিতেছে, তোর কোনো অপরাধ নেই, যাই। আর তারপর সে নিজের সেই রথের মাধ্যমে, বায়ু রথের মাধ্যমে, মানে এটা উঠতে ছিল আমার রথ, সেই রথের মাধ্যমে যায়, তখন লঙ্কায় দেখছে পুরা ঢাক ঢোল বাজছে, সবাই ঘরে ঘরে অ্যানাউন্স হয়ে যাচ্ছে, বলে দিয়েছে যে প্রতি ঘর থেকে একটা করে সেনা চাই, ঠিক আছে প্রত্যেক ঘর থেকে সেনা বাইর হবে। রাজা রাবণও যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, নিজের অস্ত্র শস্ত্র সব কিছু প্রস্তুত করাচ্ছে, বাঁধছে সব কিছু। সেই রকম সময় ইন্দ্রজিৎ ওইখানে পৌঁছে যাচ্ছে, জানিয়ে উহাকে বলছে, উহার বাবাকে ড্যাডি প্রণাম, ঠিক আছে হ্যাঁ উহার বাবাকে প্রণাম করে, আর বলছে বাবা এই রকম কি করে হইল আমাদের, হ্যাঁ তখন বলছে আরে বেটা দুঃখের কথা বলিস না, ভাই কুম্ভকর্ণকে আধা ঘুমায় উঠানছিলি, আর আমি এমন মারল, এমন বজ্রঘাতে মারে দিল যে সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্র তীরে চিৎ করে পাহাড়ের মতো পড়ে আছে, বীরবাহু মারা গেল, আমার ধীরে ধীরে সব মারা গেল। বলছে বিধির এমন কি যে খারাপ করে দিল, বিধাতা এখন আমার সাপোর্টে নাই, ও বলতে চাই, ঠিক আছে শুধু খারাপই হচ্ছে। বলছে ওই জন্যেই যাচ্ছিল তো, হ্যাঁ বলছে ইন্দ্রজিতে বলছে আমি যাবো লড়তে। বলছে না বেটা তুই আমাদের ঘরের, তুই এই লাস্ট দ্বীপটা বটিস বাঁচা, ঠিক আছে দিয়াটা বটিস, তুই এই যদি বুঝে যাস তো আমাদের বংশ তো নির্বংশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ঠিক আছে তুই লড়তে না যা। বলছে না ড্যাডি আমি যাব, বলছে বাবা আমি যাব, নাহলে আমি জবাব কি করে দিব, হ্যাঁ লোকে আমাকে কি বলবে, দেবতারা আমাকে কি বলবে, হ্যাঁ একটা হাট্টা খাট্টা জুয়ান বেটা থাকতে বাপটাকে মরান দিল, হ্যাঁ যুদ্ধে পাঠায় নিয়ে, তো এটা তো বাস্তবিকে রাবণও ভাবছে মনে মনে ঠিকই বলছিস নাকি, ঠিক আছে তুই যখন এতই জিদ করছিস তো আর তোকে আটকানো তো যাবে না, আয় তাহলে তোর অভিষেকটা কইরেই দি নাকি, অভিষেকটা কইরে দিছি, আয় অভিষেক করে দিয়ে ওয়াকে সেনাপতির মুকুট পরাই, আর বলছে দেখ বেটা এখন তো সন্ধ্যাবেলা, হ্যাঁ প্রভাতে যায় ঝুঁঝবি, মানে প্রভাতের সময় যায় নিয়ে ওর সাথে লড়বি, ঠিক আছে তার আগে যায় নিয়ে নিকুম্ভিলা যজ্ঞটা সাইডে দে। নিকুম্ভিলা যজ্ঞ মানে ওর নিকুম্ভ ইষ্টদেবী, ইন্দ্রজিতের ইষ্টদেবী বা মেঘনাথের ইষ্টদেবী ছিল নিকুম্ভিলা, তো নিকুম্ভিলা যজ্ঞ ওকে সাঙ্গ করতে বলে। নিকুম্ভিলা যজ্ঞটা যদি ও সাঙ্গ করতো তাহলে ও অমর হয়ে যেত, মানে ওকে মারা খুব কঠিন ছিল,
এমনও কঠিন ছিল, ঠিক আছে। অতএব নিকুম্ভিলা যজ্ঞ হয় নাই, ঠিক আছে, সেই জন্য ও মারা যায়। নিকুম্ভিলা যজ্ঞ নিয়ে শুনেছে তো? ইন্দ্রজিৎ নিকুম্ভিলা যজ্ঞ করতে যায়, তখন কি করে, ওয়ার কাকা অর্থাৎ ওয়ার কাকাকে বিভীষণ, ও তো জানতে ছিল যজ্ঞটা কোথায় হয় কোথায় নেই, তখন সেই জায়গায় লক্ষণকে নিয়ে ও চলে আসে, ঠিক আছে, ডাইরেক্ট নিকুম্ভিলা যজ্ঞ। আর সেইখানে হনুমান আসে, আর ওয়ার যে জিনিসপত্র পূজা যজ্ঞ করার যে জিনিসপত্র সব ভাঙচুর করে দেয়, যজ্ঞ কিসে করবি, ঠিক আছে। আর লক্ষণ নিকুম্ভিলা যজ্ঞাগারে তাকে হত্যা করে, নাহলে ইন্দ্রজিৎকে মারা নেক্সট টু ইম্পসিবল, অসম্ভব ছিল। যাই হোক, সেটা আমাদের বড় কথা নয়। আমাদের এই কবিতাটা, অভিষেক কবিতাটা আমাদের মতোভাবে পড়ব, যাতে আমাদের মনে থাকে, কাজে লাগে। লাইন বাই লাইন পড়ে দিচ্ছি, হ্যাঁ। ভাষা একটু কঠিন আছে, হ্যাঁ, কারণ এটা মিথ্যাক্ষর ছন্দে লেখা, তো মিথ্যাক্ষর ছন্দে লেখা, হ্যাঁ, মানে প্রত্যেকটা লাইনে 14টি করে অক্ষর আছে। অভিষেক মাইকেল মধুসূদন দত্ত, কোন কাব্যগ্রন্থের অংশ এটা? মেঘনাদ বধ, ঠিক। কনকাসন তেজ্জি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে, যে আসন ছিল তার, সেই আসনটাকে, সুখের আসন, রাজার মতন যে সোনার আসন ছিল, সেই আসনটাকে তেজ্জি মানে ত্যাগ করে নিয়ে, বীরেন্দ্র কেশরী অর্থাৎ বীরেন্দ্র কেশরী বলা হয় মেঘনাথকে, মেঘনাথ ইন্দ্রজিৎ, ঠিক আছে, ও কি করে, প্রণমিয়া মানে প্রণাম করে, ধাত্রীর চরণে অর্থাৎ ধত্রী মাতার পায়ে, কহিলা, কহিলা মানে বলিল, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। বলছে, হে মাতা, কি কারণে এই ঘরে আপনি আসলেন? এই দাসে লঙ্কার খবর শুনান বলছে, লঙ্কার ভালো মন্দ শুনান বলছে। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। শিরচুম্বী তার মাথাটা চুম্বন করে নিয়ে সেই অম্বুরাশি মাতা বলছে, বেটা কি আর শোনাবো তোকে, অভাগা লঙ্কার কথা। অর্থাৎ এই সোনার লঙ্কা যে অভাগা হয়ে যাচ্ছে, সেই সোনার লঙ্কার কথা আর তোকে কি শোনাবো বলছে। ঘোর তোর রণে হত প্রিয় ভাই তব বীর বাহুবলী, তার সখে মহাসখী রাক্ষসাধিপতি। বলছে কি, ঘোর তোর রণে, ঘোর তোর মানে প্রচুর, রণ মানে যুদ্ধ, প্রচুর যুদ্ধে, ঘোর তোর যুদ্ধে, হত প্রিয় ভাই তব বীর বাহুবলী, তোমার প্রিয় ভাই বীরবাহু বলি কি হয়ে গেছে, মারা গেছে। তার শোকে মহাসখী রাক্ষসাধিপতি, সেই শোকে মহান সখী হয়ে গেছে, মানে তার দুঃখে প্রচুর দুঃখী হয়ে গেছে রাক্ষসাধিপতি, রাক্ষসদের অধিপতি, ঠিক আছে, অর্থাৎ রাবণ। সসৈন্য সাজেন আজি যুজিতে আপনি, সেই জন্য সে নিজে সেনা নিয়ে নিজেও সাজছে সেই যুদ্ধে লড়াই করার জন্য। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, খুব অবাক হয়ে নিয়ে, বিস্ময় হয়ে সে মহাবাহু অর্থাৎ মেঘনাদ জিজ্ঞাস করে, কি কহিলা ভগবতী, হে মাতা ভগবতী, কি বলছেন? কে বধিল কবে প্রিয়ানুজে, প্রিয় ভাইকে, প্রিয়ানুজ প্রিয়, অনুজ মানে ভাই, ঠিক আছে, তাহলে আমার প্রিয় ভাইকে কে বধিল? নিশারণে সংহারিনু আমি রঘুবরে, রঘুবর অর্থাৎ রামকে আমি যে রাতে সংহার করেছিলাম, মেরে দিয়েছিলাম, হত্যা করেছিলাম। খণ্ড খণ্ড করিয়া কাটুনু বর্ষি প্রচণ্ড স্বর বৈরদলি, বৈরী দলে। তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কথায় পাইলে তুমি শীঘ্রই কহ দাসে। বলছে, সেই ওয়াকে ভিড়ের মাঝে পিস পিস কইরে কাইটেছিলি রঘুবরকে, হ্যাঁ, হে মাতা, আর এইরকম কথা, এই কথাটা, এই খবরটা কোথায় পালি? বলছে, কোথায় পালেন এই কথাটা? রত্নাকর রক্তকমা ইন্দোরা সুন্দরী উত্তরিলা। বলছে, সেই মাতা সমুদ্রপুত্রী, হ্যাঁ, রত্নাকর অর্থাৎ সমুদ্রের রাজাকে রত্নাকর বলা হয়, সেই
রাজার পুত্রী ইন্দিরা সুন্দরী, মানে ইন্দ্রলোকের যে সবচেয়ে সুন্দরী সেই মাতা উত্তর দিল, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল। বেটা বলছে বহুত মায়াবী বটে সীতাপতিটা, অর্থাৎ সীতার যে হাজবেন্ড, যে বর, যে স্বামী রাম, বহুত বড় মায়াবী বটে, মানে ছল বল কৌশল সব জানে। তবে স্বরে মরিয়া বাঁচিল, অত মায়াবী বটে তবেই তো ময়ূরে নিয়ে বাঁচল। যাও তুমি তরা করি রক্ষ রক্ষা কুলে মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি। বলছে যাও বেটা সাজ, বলছে জলদি করে রক্ষা কর রক্ষ কুলটাকে, অর্থাৎ রাক্ষসদের বংশটাকে রক্ষা কর, বাঁচা বাঁচা, বলছে মান সব কিছু রাখ রাক্ষসদের। এ কাল সমরে রক্ষ চূড়ামণি, বলছে এ কালের সময়ে যখন এইখানে যে রাক্ষসদের কুলের বিনাশ হচ্ছে, এরকম সময় তাদের মান মর্যাদা তাদেরকে বাঁচা, বলছে যে হা ছিঁড়িলা কুসুম দাম রসে মহাবলী মেঘনাথ। মেঘনাথ কি করে কুসুম দাম ছিঁড়ে ফেলে দেয়। কুসুম দাম, কুসুম মানে ফুল, দাম মানে মালা, কুসুম দামটা কি করে ছিঁড়ে ফেলে, ঠিক আছে। ফেলাইলা কনক বলয় দূরে পদতলে পড়ি সভিল কুণ্ডল, সেটা কোথায় পড়ে যায়, এমন ছিঁড়ে নিয়ে ফেলে দেয় যে পায়ের তলায় সেটা পড়ে যায়, ধুলি সাৎ করে দেয়। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, অশোকের ফুল এবার কোথায় পড়ে আছে, অশোকেই দেখাচ্ছে। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, হাই ধিক মোরে, নিজেকে ধিক্কার জানাচ্ছে, বলছে ধিক্কার আমাকে জানায়, ঠিক আছে, আমার উপর ধিক্কার জানায়। বলছে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেথা আমি পামা দল মাঝে, আমার সোনার লঙ্কা, আমার সোনার লঙ্কা বৈরী দল বেড়ে, অর্থাৎ বৈরী দল মানে বিরোধীদের দলের মাঝে আছে, বিপদে আছে, শত্রুদের মাঝে পড়ে আছে আমার সোনার লঙ্কা। হেথা আমি বামা দল মাঝে, আর আমি কোথায় আছি, বামা মানে নারী, নারীদের মাঝে এইখানে আমি পার্টি করছি, হ্যাঁ ডিজে বাজাই নিয়ে। এই কি সাজে আমারে দশানন্দ নাচ, বলছে কি এটা কি সাজে, আমি তো দশানন্দের পুত্র, দশানন্দের পুত্র, বলছে দশানন্দের ছেলের বেটার কি এটা সাজে। আমি ইন্দ্রজিৎ আনরত তরা করি ঘুচাবো এ অপবাদ বধির পুকুলে। বলছে আমি ইন্দ্রজিৎ বডি, বলছে বলছে রথটা নিয়ে আয়, বলছে জলদি করে রথটা নিয়ে আয়, আমার যে এই অপবাদ, আমার যে এই দাগ লাগিয়ে গেল সেইটাকে রিপুকুলকে বধ করে নিয়ে অর্থাৎ রামকে বধ করে নিয়েই শোধ করব, ঘুচাবো, এটা বলছে। কোন অপবাদটা, এই যে বামা দল মাঝে, যখন বৈরী দল ছিল স্বর্ণ লঙ্কায় তখনই বামা দল মাঝে সেইটা। সাজিলা রথীন্দ্র বীর আভরণে হেমবতী সুতা যথা নাসিতে তার কি মহাসুর। বলছে রথীন্দ্র ও কি করে সাজে, কেমন সাজে, সাজে বীর আভরণে, বীরের মতো, অর্থাৎ যুদ্ধের সব অস্ত্র শস্ত্র পরিধান করে, ঠিক আছে, যে যুদ্ধে যাওয়ার যে ওদের পোশাক সেগুলো পরিধান করে একদম বীরের মতো সাজে। কেমন সাজে, হেমবতী সুতা যথা নাসিতে তার কি মহাসুর। হেমবতী সুতা, হেমবতীকে মা পার্বতী হিমালয়ে থাকে, তো হিমালয়ের সে থাকে, সেই জন্য ওকে হেমবতী বলা হয়। হেমবতী সুতা, সুতা মানে পুত্র, ঠিক আছে, অর্থাৎ মাতা পার্বতীর পুত্রের মতো। নাসিতে তার কি মহাসুর, সে তারকা মহাসুরকে নাশ করেছিল, বিনাশ করেছিল, মাইরেছিল, হত্যা করেছিল, সেই যেমন সাজে ছিল সেই রকম সাজিল কে মেঘনাথ। কিংবা যথা বৃহন্নল্লা রূপী কিরিটি, কিংবা বৃহন্নল্লা রূপী কিরিটির মতো। কিরিটিকে, কিরিটিকে মহাভারত শুনেছ, মহাভারতে কি হয়, পাণ্ডব আর কৌরবদের মধ্যে যুদ্ধ হবে, যুদ্ধ হয় তো হবে, সেই রকম সময় ওদের কি হয়, একবার যাতে হয় বনবাসে, 12 বছরের বনবাস, 1 বছরের অজ্ঞাতবাস। তো যখন ওরা অজ্ঞাতবাসে ছিল, বনবাস মানে জানো তো বনে থাকো, অজ্ঞাতবাস মানে তুমি যে জায়গায় ইচ্ছা সে জায়গায় থাকো, গাঁ ঘরে যথা মন,
কিন্তু যদি কেউ চিনে নিল, কেউ জানে গেল যে এইটা উ বটে, তাহলে আবার 12 বছর বনবাস, আবার 1 বছর অজ্ঞাতবাস, 13 বছরের আবার। ঠিক আছে, তো অজ্ঞাতবাসের দরুন কি হয়, ওরা যখন বনবাসে ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণের আদেশে, ঠিক আছে, অর্জুনকে বলে যে তুই প্রথমে শিবের আরাধনা কর, শিব ভগবানের যত অস্ত্র শস্ত্র সেইগুলা প্রাপ্ত কর। ও প্রাপ্ত করে, তো স্বর্গের আরও যে দেবতা তাদের অস্ত্র শস্ত্রগুলো আনতে বলে, তখন ও স্বর্গে চলে যায়। স্বর্গ থেকে অস্ত্র শস্ত্র আনতে যায়, তখন কি করে ওইখানের একটি রূপসী নর্তকী, ঠিক আছে, অপ্সরা যেটা বলা হয়, ঠিক আছে, অপ্সরার কি করে অর্জুনকে খুব বেশি পছন্দ লাগে, তো ও বলছে আমি বিবাহ করতে চাই, বলছে মনে হয় রম্ভা নাম ছিল, যাই হোক, হ্যাঁ ওটা আমি সঠিক জানি না, মনে করো অপ্সরা বিবাহ করে, তখন বিবাহ করব বলছে, আমাকে বিবাহ করবে বলছে না, কারণ ওর দাদু ওকে বিবাহ করেছিল, মানে ওই রকম আছে, ঠিক আছে, এমন দাদুই ছিল কি বুড়া প্রকার কেউ ছিল, তো বলছে আমি তো করতে পারবো না এই বিবাহ। তখন বলছে কেনে, বুঝলো, কারণ অর্জুন ছিল খুব হ্যান্ডসাম, ঠিক আছে, তো ওই জন্য ও বলছে বিবাহ করবো, মানা করে দিল, না বিবাহ করবো না বলছে। তখন বলছে তোর রূপের অহংকার, ঠিক আছে বলছে, ওকে অভিশাপ দিয়ে দিল। হ্যাঁ, অভিশাপ কি দিল, না তুই পুরুষ থাকবি না তুই স্ত্রী থাকবি, যা, বুঝলি, অর্থাৎ থার্ড জেন্ডার করে দিল ওকে অভিশাপ দিয়ে, যেগুলো আমরা বলি না হিজড়া, সেরকম ওকে বানাই দিল, ঠিক আছে, অভিশাপ দিয়ে। এবার ইন্দ্র চলে আসলো, স্বর্গের দেবতা, বলছে কী করলি, বলছে পাগলি এটা, এইরকম অভিশাপ দিলি, বলছে অভিশাপ তো রিটার্ন হবে নাই গুরু, বলছে কেন রিটার্ন হবে না, যেটা মুখ থেকে বাইরে হয়ে গেল ওটা কি করে রিটার্ন হবে, তবে বলছে উপায় আছে, বলছে উপায় কি, বলছে একটা উপায় আছে, বলছে কি, ইয়ার মেয়াদটা কম করা যায়, বলছে ঠিক আছে 1 বছর করে দেয়, 1 বছর, তখন ওই যে বনবাসের পর অজ্ঞাতবাসে ছিল, তো 1 বছর ওরা অজ্ঞাতবাসে ছিল, তার মানে বৃহন্নল্লা রূপী মানে অর্ধ নারী অর্ধ পুরুষ, ঠিক আছে, দেখতে নারী রকম কিন্তু মনটা আর কি ছিল পুরুষের, যেহেতু অলরেডি পুরুষ ছিল, কিন্তু উহাকে কি করে ওই সময় ও যখন অজ্ঞাতবাসে ছিল ও বিরাট রাজার কাছে ছিল, ঠিক আছে, বিরাট রাজার যে মেয়ে তাকে ও ডান্স শিখাতে ছিল, ঠিক আছে, সারি এইসব শিখাতে ছিল, ঠিক আছে, কোথায়, বিরাট রাজার কাছে। তো বিরাট রাজার যে গরু, সেই গরুগুলাকে কি করে দুর্যোধনরা, এদের কুরু সেনা কি করে ওয়ার গরুগুলাকে কবজা করে নিয়ে আসে, চল দৌড়ায় নাকি ভাগায় নিয়ে চল, আমাদের হয়ে গেল, ঠিক আছে, ওরা ভাবতে ছিল বিরাট রাজা তো একটা দুর্বল রাজা বটে, ঠিক আছে, ও কি করবে, তখন কি করে বিরাট রাজার পুত্রর সাথে আসে, আর বিরাট রাজার পুত্রকে বলে যা তুই উপর গাছ উঠ, উপরের গাছ থেকে অস্ত্র শস্ত্রগুলা নামা করাই, অর্থাৎ গাছ উপরে ওরা বনবাসে যাওয়ার সময় রেখেছিল যে গাছটায়, ওইখান থেকে নামা করায় অস্ত্র শস্ত্রগুলা, আর ও সাইজে যায় নিজের ড্রেসে, বলছে চল এবার তোর গরুকে আইনে দিছি, বলছে চ, গরুর উপর এমন একটা বান চালান দেয় যে গরু হাঁটতেই পারে নাই, চলতেই পারে নাই, সব গরু তখন জানিয়ে যায় যে এই বানটা একই জন চালাতে পারে, সেটা অর্জুন, আমাকে এইরকম ভাবনা আমি নেই, ঠিক আছে, ওটা ঠিক আছে দাপর যুগের কথা আছে। তো কি হয় যে তখন জানিয়ে যায় ওরা এটা অর্জুনের হবে, তাহলে ওই যে অর্জুন, ঠিক আছে, এই কাজটা করলো, সেই রকম মেঘনাথকে আমাদের কবি অর্জুনের সাথে তুলনা করেছে, কারণ অর্জুন ছিল একটা বিরাট বীর, ওরা জানো অর্জুন কি ছিল, একটা বিরাট বীর ছিল, ওকে বলা হতে ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ্যায় সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে, যাই হোক, ওটা আমি তো আর মহাভারত নাই পড়াচ্ছি নাকি, টুকু বলে দিলি কাহিনীটার মধ্যে টুকু মনে যেমন থাকে, পড়াটায় আমরা কি দেখছি, তাহলে আমাদের মেঘনাথ ও সাইজেছে, কি সাইজেছে, বীরের ড্রেসে সাইজেছে যুদ্ধে যাওয়ার জন্যে, ঠিক আছে, বিরাট পুত্র সহ উদ্ধারিতে গধন, বিরাট দেখো যে বৃহন্নল্লা রূপী কিরীটি কি করেছিল, বিরাট পুত্রের সাথে উদ্ধার করতে গেছিল, বাঁচাতে গেছিল, কাদের, গোধন মানে গরুদের, সাজিলা সুর সমী বৃক্ষ মূলে, আর সেখানে ও সুর সাজে একদম বীরের রূপটা ধারণ করেছিল একটা
সমী বৃক্ষ মূলে। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা। কেমন ছিল? তার মেঘবর্ণ রথ, তার যে রথ, সেই রথটা মেঘবর্ণ ছিল এবং চক্র বিজলির ছটা, যে ওর যে ধনুক যে চালাতে ছিল এরকম করে একবার টানতে ছিল না, যেমন বিজলির ছটা, বিজলি চমকায় না, সেই রকম গর্জন, সেই রকম চমক। ধৈর্য ইন্দ্রচাপরূপী তুরঙ্গম বেগে আশু গতি, রথে চড়ে বীর চূড়ামণি বিদর্পে হেনকালে প্রমিলা সুন্দরী। এ বাবা, রথে চড়বে কে এরকম সময়, ঠিক আছে, একদম বীরের মতো অ্যাটিটিউডের উপর রথে চড়বে, এরকম উঠবে, সেই রকম টাইম এন্ট্রি করছে কার? প্রমিলার। ধরিপতি কর যুগ হাইরে যে মতি, হেমলতা আলিঙ্গয়ে তরু কলেশ্বরে। বলছে কি, খুব আলিঙ্গন করে নিয়ে উয়াকে ধরে নিয়ে বলছে, কি বলছে? কহিলা কান্দিয়া ধনী, কান্দে নিয়ে বলছে ধনীটাই, ঠিক আছে, ধনী মানে MS ধনী নাই, ঠিক আছে, বলে কহিলা কান্দিয়া ধনী, কথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। বলছে হে প্রাণ সখা, হে প্রাণ প্রিয়, এই দাসীটাকে ছাড়ে নিয়ে কোথায় চললে? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। বলছে এই অভাগীটা তোমাকে ছাড়া কি করে বাঁচতে পারবে? বলছে ছাড়ে নিয়ে যাও না, মরে যাব। হাই নাত গহন কাননে ব্রতিতি, বাঁধিলে সাদ করি পদপতি। পদ যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি। বলছে হাই নাথ গহন কাননে ব্রতি, বাঁধিলে সাদ করি। বলছে হে নাথ, বলছে মনের মধ্যে বাঁধে রেখেছি, মনের মধ্যে পায়ে পা মিলাই চলবো এরকম আশা, আরে ছাড়ে নিয়ে চলে গেলে কি করে বাঁচবো? বলছে তবু তারে রাখে পদাশ্রয়ে যদুনাথ। বলছে হে প্রভু, বলছে হে প্রাণ সখে, যদি সঙ্গে সঙ্গে নাই চলাতে পারবি, পায়ের তলায় হলেও রাখ, কিন্তু রাখ। বলছে হ্যাঁ, মানে দাসী হয়ে থাকবো, ঠিক আছে। তবে কেন তুমি গুণনিধি তেজ্য কিং করিলা আজি। বলছে হে গুণনিধি, বলছে গুণবান ব্যক্তি, বলছে তেজ্য মানে ত্যাগ করছো, বলছে আজ কিং করি রে। বলছে এই, বলছে নিজের পত্নী স্ত্রী, ঠিক আছে, আজ তাকে আপনি ত্যাগ করে নিয়ে চলে যাচ্ছেন কেন? মানে কি দোষ করলি আমি? বলছে হাসি উত্তরিলা মেঘনাথ। মেঘনাথ হাসে নিয়ে বলছে ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। মেঘনাথ হাসে নিয়ে বলছে বলছে সতী, তুমি তো ইন্দ্রজিৎকে জিতেছ, হ্যাঁ, বেঁধেছ এমন শক্ত বাঁধে, এই বাঁধনটা কি কেউ খুলতে পারবে? তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, বিদায় এবে দেহ বিধুমুখী। বলছি এক্ষুনি আমি ফিরে আসব, রাঘবকে নাশ করে, বিনাশ করে, ঠিক আছে, হত্যা করে আমি এখনই ফিরে আসব, বিদায় এবে দেহ বিধুমুখী। বলছে হে দেবী, বলছে বলছে মানে শুভযাত্রা হবে সেরকমভাবে, বলছে এবার আমাকে বিদায় দে, এবার আমি আসছি, টাটা বাই বাই, নাকি? ওই ওইটাই বলছে তো, হ্যাঁ কি নাই? হ্যাঁ, এটা আওয়াজ দেবে, ঠিক আছে, রেসপন্স জরুরি है। উঠিল পবন পথে ঘোর তোর রবে, রদ বর হেম পাখা বিস্তারিয়া, যেন উড়িলা ময়নাক শৈল অম্বর উজ্জ্বলী। সে পবন পথে ঘোর তোর রবে মানে খুব আওয়াজের সাথে, রথ হেম পাখা বিস্তারিয়া, যেন এমন তার পাখাগুলা বিস্তার করে দিল, বাড়ান দিল উড়ার জন্য সেই রথটা। আর